হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটি টপিকের বিষয়ে আলোচনা করতে চলেছি যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং যেটা হায়ার ক্লাসেও কাজে লেগে থাকে। তাই তোমরা এই টপিকটার ব্যাপারে খুব ভালো করে বুঝবে এবং মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আমি নিশ্চয়ই তোমরা দেখছো এডুটেক কেয়ার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই টপিকটার নাম হলো গোলক অর্থাৎ স্ফেয়ার। তো তোমরা তো আগে বৃত্ত সম্বন্ধে পড়ে এসেছো। সেই বৃত্তটা কেমন হয়? বৃত্তটা একটা সেন্টারকে ঘিরে প্রত্যেকটা বিন্দুর কি হচ্ছে সমান দূরত্ব হয়, সেক্ষেত্রে এটাকে আমরা বৃত্ত বলছি। তো এই জ্যামিতিক রূপটাকে যখন আমরা এই ক্ষেত্রে কি থাকে, এই ক্ষেত্রে দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, অর্থাৎ দুটো মাত্রা থাকে, কিন্তু এই ক্ষেত্রে উচ্চতার কোনো কিছু দেখতে পাই না। সেক্ষেত্রে এটা কি হচ্ছে, আমাদের ছবিটা হয়ে যাচ্ছে আমাদের 2D। কিন্তু যখন আমরা 3D তে চলে যাচ্ছি, অর্থাৎ এই বৃত্তটাকে যখন আমরা রোটেট করানো হচ্ছে, তখন এই বৃত্তটা হয়ে যাচ্ছে আমাদের গোলক অর্থাৎ স্ফিয়ার। যেমন গোলকের ক্ষেত্রে তোমরা উদাহরণ যদি বুঝতে যাও তাহলে কি হবে, যেমন একটা বল হতে পারে, ফুটবল, কিংবা তোমরা সূর্য ধরতে পারো। তাহলে সেগুলো কি হচ্ছে, প্রত্যেকটা গোলকের উদাহরণ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ডাইমেনশন অর্থাৎ মাত্রা তিনটা হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে তোমরা লেন্থ, ব্রেথ এবং হাইট সবই পাচ্ছ। অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটার বিচারে হচ্ছে কি সেটার মাত্রা 3 হচ্ছে। সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলছি, ঘনবস্তু বা 3D একটা বস্তু বলে আমরা ধরতে পারছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই গোলকটার যখন আমরা গোলকের সূত্রগুলো বের করার আগে আমরা সেই সূত্র সম্বন্ধে জানবো যে সেই সূত্রগুলো কিভাবে এসেছে। তো একটা গোলক অর্থাৎ একটা যখন বল তৈরি করবে, এবার যদি তোমাকে বলা হয় যে সেই বলটাকে যদি একটি কাপড় দিয়ে ঢাকতে বলা হয়, তার মানে কি সেই বলটাকে আমরা যখন ঢাকছি অর্থাৎ তার বাইরের অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফলটা আমাদের জানতে লাগবে। তাহলে সেই বক্রতলের ক্ষেত্রফল বা সেটা হচ্ছে কি সমগ্র তলের ক্ষেত্রফল, তো সেটা আমরা কি করে বের করব। তো এইবার ধরো যদি একটা গোলকটার ধরো এক প্রান্তে এখানে পেরেক দিয়ে ফুটো করা হলো। আচ্ছা, তো এই প্রান্ত থেকে যদি তুমি একটা দড়ি নিয়ে এখানে এই ছবিতে লক্ষ্য করো, বইয়ের ছবিতে, তো এখানে যদি তুমি একটা দড়ি দিয়ে পেঁচাতে থাকো, পেঁচানোর সময় তোমাকে লক্ষ্য করতে হবে সেই দড়িটা যেন আরেকটা দড়ির উপরে উঠে না যায়, কিংবা দড়িগুলোর মাঝখানে যেন গ্যাপ না থাকে। তবে সেই ক্ষেত্রে কি হচ্ছে, ধরো দড়িটা তুমি এই পুরো গোলকটাকে পেঁচানো হলো। এবার পেঁচানোর ফলে দেখা গেল যে এই যে এখান থেকে যে পূর্ণ দড়িটা পেঁচানো হলো তার লেন্থটা ধরা হলো এল মাপের লেন্থের দড়ি এখানে পেঁচানো হয়েছে। ঠিক আছে, তো এইবার কি করা হলো, এইবার দেখো এখানে করা হলো কি, যে এবার ওই মাপের অর্থাৎ এই গোলকটার যে ব্যাসার্ধ অর্থাৎ আর, ধরে নিলাম যে এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর। এবার এই আর ব্যাসার্ধের কতগুলো 4টা বৃত্ত আমরা ওই আর ব্যাসার্ধের হচ্ছে 4টা বৃত্ত আমরা করলাম। আচ্ছা, করলাম, সেক্ষেত্রে দেখা যাবে কি প্রত্যেকটার ব্যাসার্ধ আর, কারণ ওই মাপেরই নেওয়া হচ্ছে। তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয়, পাই আর স্কয়ার। তাহলে এটা পাই আর স্কয়ার হবে, এটাও পাই আর স্কয়ার হবে, এটাও পাই আর স্কয়ার হবে, এটাও পাই আর স্কয়ার হবে। সেক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এই এল এর মাপটা, অর্থাৎ এই যে আমরা গোলকের ক্ষেত্রে যে দড়ি দিয়ে পেঁচানো হলো, অর্থাৎ সেই দড়ির মাপটা অর্থাৎ সেই এলটা কি হয়, যে এই 4টা বৃত্তের ক্ষেত্রফলের সমান হয়। অর্থাৎ 4 ইন্টু পাই আর স্কয়ার, কারণ পাই আর স্কয়ার হচ্ছে 4 টাইমস, যেখানে আরটা হচ্ছে কি ব্যাসার্ধ। তো সেক্ষেত্রে কি হচ্ছে 4 পাই আর স্কয়ার, এটাই হচ্ছে আমাদের সেই গোলকটার সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে কি বোঝা গেল, যে কোনো যদি গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সেই গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, ওই আর ব্যাসার্ধের মাপের যদি আমরা 4টা বৃত্ত নিই, সেই 4টা বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি সমান হয় সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল কি হচ্ছে, তাহলে এখানে লিখে দেব যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল
তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 4πr²। অর্থাৎ আমরা একটু আগে কি বললাম যে সেই বলটিকে কাপড় দিয়ে ঢাকতে কত পরিমাণ কাপড় লাগবে, তাহলে 4πr² এত কি হবে বর্গ একক কাপড় লাগবে। তাহলে ক্লিয়ার তো? আচ্ছা, এইবার আমরা তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল জানলাম সূত্রটা। এইবার গোলকের আয়তন কি সেটা আমরা বের করব। আচ্ছা, ধরো যদি তোমাকে কিছু পরিমাণ মাটি দিয়ে দেওয়া হলো, এবার মাটি দিয়ে বললো যে একটি তুমি গোলক বানিয়ে দেওয়া হতো, তাহলে তোমাকে সেই পরিমাণ মাটি দিয়ে একটা গোলক বানাচ্ছ। আবার যদি মনে করো একটু বড় গোলক তৈরি করতে হয়, সেক্ষেত্রে কি একটু বেশি মাটি লাগবে। অর্থাৎ সেই যে গোলকের আয়তনটা তাহলে কি হচ্ছে, কত পরিমাণ মাটি নিচ্ছি তার উপর নির্ভর করছে। অর্থাৎ গোলকের আয়তনটা তাহলে কিসের উপর নির্ভর করছে, আমরা কত পরিমাণ মাটি নিচ্ছি, কিংবা যদি ধরো কোনো লোহা গলিয়ে যদি একটা গোলক বানাতে হয় তাহলে সেক্ষেত্রে লোহার পরিমাণ কত, তাহলে কি হচ্ছে সেই গোলকের আয়তন তার উপর বিচার করে আমরা তাহলে বের করতে পারবো। তাহলে গোলকের আয়তনের ফর্মুলাটা, তাহলে গোলকের আয়তনের ফর্মুলাটা বের করতে গেলে তার আগে আমি তোমাদের কিছু জিনিস দেখিয়ে দিই। আচ্ছা, তোমরা তো আগে চোঙ চ্যাপ্টারটা পড়েছো, লম্ব বৃত্তাকার চোঙ। আচ্ছা, আগে আমরা একটা গোলক আঁকিয়ে নিচ্ছি। ধরো এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 8, তাই তো? এই গোলকের তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে 2r। এই গোলকের যে ব্যাস, সেই ব্যাসের মাপের যদি আমি একটা চোঙ আঁকাই, ধরো এটা চোঙের তলটা, তাহলে কি হবে, চোঙের হাইটটা কি হবে, এই যে গোলকটা রয়েছে সেই গোলকটার ব্যাসটাই হবে চোঙের হাইট, অর্থাৎ এটা হবে তাহলে 2r। এরকম ধরে নিচ্ছি। এবার r ব্যাসার্ধের গোলক, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এবার আমরা তোমাকে বলছি যে ধরো এই চোঙটা জলপূর্ণ রয়েছে। আচ্ছা, গোটা চোঙটা জলপূর্ণ রয়েছে। এইবার এই চোঙের মধ্যে যদি আমি এই গোলকটাকে ডুবিয়ে দিই তাহলে কি হবে, কিছু পরিমাণ জল পড়ে যাবে। তো আর্কিমিডিসের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে একটি বস্তুকে যখন জলপূর্ণ কোনো পাত্রে ফেলে দেব তখন কি হচ্ছে, সেই গোলকের সেই বস্তুটার যে আয়তন, সেই পরিমাণ আয়তনের জল কি বাইরে বেরিয়ে আসবে। অর্থাৎ সেই জলের আয়তন কি হচ্ছে, সেই বস্তুটার আয়তনের সমান হচ্ছে। তাহলে সেইটাকেই আমরা কাজে লাগিয়ে এখানে করব। যদি ধরি যে এই চোঙে জলপূর্ণ রয়েছে ধরো 60 সেমি কিউব, এত পরিমাণ জল পূর্ণ রয়েছে। অর্থাৎ কি হচ্ছে, এটাই হচ্ছে চোঙের আয়তন। আচ্ছা, চোঙের আয়তন, তাহলে এটাকে আমি কনসিডার করছি লম্ব বৃত্তাকার চোঙ, অর্থাৎ CV দিয়ে ডিনোট করছি, তাই তো? এবার এই জলপূর্ণ চোঙের মধ্যে যদি আমি সেই গোলকটাকে ডুবে দিই, অর্থাৎ তার আয়তনটা তাহলে পাবো, যে পরিমাণ জলটা বাইরে পড়ে গেল। তাহলে সেটাকে আমি যদি দিই যে তাহলে স্ফিয়ারের S দিয়ে আমি এর ভলিউমটা বলছি, তাহলে কি হচ্ছে, যে পরিমাণ জল পড়ে গেল, যে পরিমাণ জল পড়ে গেল, যে পরিমাণ জল পড়ে গেল তার আয়তন। তার আয়তন তাহলে কি হবে, তার আয়তন হবে, তখন দেখা যাচ্ছে যে সেই পরিমাণ জল হচ্ছে কত পরিমাণ, দেখা যাচ্ছে যে 40 সেমি কিউব জল বাইরে পড়েছে। সেটা মাপলে তোমরা বুঝতে পারবে, বিভিন্ন পরিমাণের জল নিয়ে তোমরা এটা ক্যালকুলেট করলে বুঝতে পারবে যে সেটা বিভিন্ন একটা রেশিও, একটা নির্দিষ্ট রেশিওতে সেই জলের পরিমাণে অনুপাত হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে চোঙের আয়তন, আর এটা হচ্ছে সেই গোলক অর্থাৎ স্ফিয়ারের আয়তন। আচ্ছা, এবার এই দুটোর আমরা অনুপাত করি, তাহলে CP বা CV বাই SB যদি করি তাহলে কি হচ্ছে 60/40, 0 0 কেটে গেল, 2 দিয়ে 3, 2 দিয়ে 2 দুগুণ 4। আচ্ছা, তাহলে আমরা কিসের আয়তন বের করব, আমরা গোলকের আয়তন বের করব, অর্থাৎ আমাদের এইটা বের করতে হবে। তাহলে SB ইকুয়াল টু কি লেখা যায়, 2/3 ইনটু CV। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে সিলিন্ডারের আয়তন আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। সিলিন্ডারের আয়তনের ফর্মুলা কি, অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙের
আয়তন, এর ফর্মুলা কি ছিল, পাই আর স্কয়ার এইচ, তাই তো? তাহলে এই জায়গাটায় আমরা কি লিখতে পারি, 2/3 পাই আর স্কয়ার, তাহলে আর যেহেতু হচ্ছে সেই চোঙের ভূমিতলের ব্যাসার্ধ, এটাও আরই হবে কারণ এটা আর, তাহলে এটাও আর হবে। আর এইচটা কি হয়, এইচটা হয় সেই চোঙের হাইটটা, তাহলে এই ক্ষেত্রে চোঙের হাইটটা কত, অর্থাৎ এই ক্ষেত্রে এইচটা হচ্ছে আমাদের 2r, অর্থাৎ এই গোলকের ব্যাসটা। তাহলে এই জায়গাটায় আমরা লিখতে পারি 2r। আচ্ছা, তাহলে এখানে কি ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে 4/3 পাই আর কিউব, তাহলে এইটাই হচ্ছে আমাদের এত কি হবে, এত ঘন একক। তাহলে এখান থেকে আমরা ইজিলি এটার সাহায্যে আমরা সেই গোলকের আয়তনটা বের করতে পারলাম। আচ্ছা, এইবার আমরা বের করব যে অর্ধগোলাকার ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল কি হবে। অর্থাৎ তার আগে আমাদের ভাবতে হবে যে অর্ধগোলাকার ঘনবস্তুটা কেমন হবে। ধরো একটা বাটি, অর্ধগোলাকার বাটি, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। এই স্পেসটা তো বাটির ফাঁকাই হয়, তাহলে কি করতে হবে, আমাদের অর্ধগোলাকারের বক্রতলের ক্ষেত্রফল মানে এইটা। তাহলে আমরা জানি যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। তাহলে এখানে আমরা অর্ধগোলাক ওটার সাহায্যে আমরা এটা খুব সহজেই বের করতে পারবো। অর্ধগোলাকার ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল কি হবে, তাহলে এটা অর্ধেক হবে, এটা গোলাকার আর এটা হচ্ছে কি হচ্ছে অর্ধগোলাকার। তাহলে 1/2 ইন্টু কি হচ্ছে ওই গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 4 পাই আর স্কয়ার। তাহলে কত হচ্ছে, 2 দিয়ে 2 দুগুণ 4, তাহলে 2 পাই আর স্কয়ার এত কি হবে বর্গ একক। তাহলে এটা হয়ে গেল আমাদের অর্ধগোলাকার ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এবার যদি অর্ধগোলাকার বস্তুটা যদি নিরেট হয়ে থাকে, অর্থাৎ এই স্থানটা যদি এবার ফাঁপা হয়ে থাকে, ফাঁপা না হয়ে এই স্থানটা যদি পুরো হয়ে থাকে, সেক্ষেত্রে যদি এটার এই সমতলের ক্ষেত্রফলটা যদি বের করতে বলে, তার মানে কি এই সমতলটা কি হচ্ছে একটা বৃত্তের মতো, আর বৃত্তের ক্ষেত্রফল আর এটার ব্যাসার্ধ যদি আমরা প্রত্যেকটা আর ধরি, তাহলে এটার ক্ষেত্রফলটা কি হয়ে যাবে, পাই আর স্কয়ার। তাহলে যদি বলে যে কোন নিরেট অর্ধগোলাকার ঘনবস্তুর সমতলের ক্ষেত্রফল, তখন কি হয়ে যাবে, তখন পাই আর স্কয়ার। কিন্তু এইবার যদি বলে যে এই নিরেট অর্ধগোলাকার বস্তুটার সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে কি হয়ে যাবে, আমরা এটার জন্য কি পেলাম, এটার জন্য পেলাম 2 পাই আর স্কয়ার। আর তখন কি হয়ে যাবে, তখন তার এই স্থানটা ফাঁপা থাকবে না, কারণ এটা হচ্ছে নিরেট, তার মানে এটা পূরণ থাকবে। তাহলে কি হচ্ছে, এটার পাই আর স্কয়ার আর এটার হচ্ছে 2 পাই আর স্কয়ার। অর্থাৎ তাহলে আমরা এখানে লিখতে পারি যে নিরেট অর্ধগোলাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতল কেন বলছে, কারণ এই বক্রতলটা আর এই সমতল এই দুটোর যোগফল। তাহলে কি হচ্ছে, পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর স্কয়ার, অর্থাৎ কত দাঁড়াচ্ছে আমাদের 3 পাই আর স্কয়ার, অর্থাৎ এত বর্গ একক। তাহলে ইজিলি তোমরা ছবির সাহায্যে বুঝতে পারলে যে আমাদের কি হচ্ছে, যে অর্ধগোলাকার ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার, আর যদি নিরেট যদি অর্ধগোলাকার বস্তুটার সমতলের ক্ষেত্রফল বলে তাহলে পাই আর স্কয়ার, আর যদি বলে যে নিরেট অর্ধগোলাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে কি হবে, এই দুটো যোগ করে দিতে হবে, অর্থাৎ 3 পাই আর স্কয়ার বর্গ একক হবে। তাহলে আমরা এবার অনেকগুলো সূত্র জানলাম। এইবার আমরা জানবো যে নিরেট অর্ধগোলক বা এমনি অর্ধগোলকের আয়তন কি হবে। তাহলে আমরা গোলকের কি হচ্ছে, গোলকের আয়তনটা আমরা জানি, তাহলে অর্ধগোলক অর্থাৎ অর্ধগোলকের তাহলে আয়তনটা কি হবে, তাহলে কথাতেই বোঝা যাচ্ছে যে অর্ধগোলক, তাহলে কি হবে, আয়তনটা অর্ধেক করে দিতে হবে, অর্থাৎ অর্ধগোলকের আয়তন সমান সমান কি হয়ে যাবে, 1/2 ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে কি হচ্ছে 2/3 পাই আর কিউব। তো এই গোলকটা নিরেট হোক কিংবা যদি ফাঁপা হোক না কেন, সেই ফাঁপা অর্ধগোলক যদি বাটির আকারে হয়, সেখানে যত পরিমাণ জল হবে, আর একটা নিরেট অর্ধগোলক যাই হবে, তার আয়তনটা কি হবে, সেমই হবে। সুতরাং তার আয়তন কি হবে, 2/3 পাই আর কিউব এত ঘন একক।
তাহলে এবার আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখে নিই যে এই সূত্রগুলোর সাহায্যে কিভাবে আমরা উত্তরগুলো বের করবো বা প্রবলেমগুলো সমাধান করবো। তো 1 নম্বর বলেছে যে যদি বলটির ব্যাস 42 সেন্টিমিটার হয় তবে বলটিতে কতটা চামড়া আছে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ বলটির কি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল থেকে আমরা কতটা চামড়া আছে সেটা বের করতে পারবো। তাহলে বলটির ব্যাস বলে দেওয়া আছে 42, তাহলে ব্যাসার্ধ কত হবে এটাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে, অর্থাৎ 42, তাহলে এত কি হচ্ছে সেন্টিমিটার। তাহলে কত পরিমাণ চামড়া আছে তাহলে কি করতে হবে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কারণ বলটা হচ্ছে কি গোলকের আকৃতি আর সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কি হবে 4 পাই r স্কয়ার, অর্থাৎ তাহলে r এর জায়গায় কি হয়ে যাচ্ছে 21 ইনটু 21, তাহলে 3 7 21 মানে 3 4 12 আর এদিকে হচ্ছে 22 ইনটু 21। তাহলে এটা এখন আমাদের গুণ করতে হবে, 12 ইনটু 22, 22 দুগুণ 44 আর থাকে 4, 22 ইনটু 22 আর 4 26, তাহলে 264 ইনটু আবার 21 করতে হবে, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 2 দুগুণ 4 একে 5, 4 8 6 14 5 5, তাহলে 5544 সেমি স্কয়ার। তাহলে এত পরিমাণ চামড়া লাগবে সেই বলটি তৈরি করতে। তাহলে এবার চলে আসি আমরা নেক্সট एग्जांपल। এখানে বলেছে দেখো প্রয়োগের 4 নাম্বার, প্রয়োগের 4 নম্বরে এখানে কি বলেছে, এখানে বলেছে 0.7 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কোন পাথরের গোলাকার বল যদি চৌবাচ্চার জলে ডোবানো হয় তাহলে কতটা পরিমাণ জল অপসারিত হবে। তাহলে একটু আগে তোমাদের সূত্র প্রতিষ্ঠা করার সময় বোঝানো হয়েছে যে একটি জলপূর্ণ জারে যদি কোনো কিছু ডোবানো হয় তাহলে কি হয়, ঠিক তত পরিমাণে আয়তনের জল বাইরে অপসারিত হয়, ঠিক যতটা আয়তন সেই বস্তুটার হয়ে থাকে। তাহলে এই যে পাথরের গোলাকার বল সেটা ডোবানো হয়েছে, অর্থাৎ তার আয়তন কি হবে, যত পরিমাণ জল অপসারিত হয়েছে তার আয়তনের সমান হবে। তাহলে এই গোলকাকারের ব্যাসার্ধ দেওয়া আছে কি 0.7 এত ডেসিমিটার। তাহলে আমরা আয়তনের ফর্মুলাটা তো আমরা জানি যে 4/3 পাই r কিউব। তাহলে এখানে আমরা তাড়াতাড়ি করে দিচ্ছি 22/7 r কিউব কত হচ্ছে 0.7 ইনটু 0.7 ইনটু 0.7, তাহলে পয়েন্ট 3টা পয়েন্টের জন্য নিচে 3টা 0, আচ্ছা 7 7 কেটে গেল। তাহলে এখানে আর কি কাটা যাবে, তাহলে 4 দিয়ে 250। আচ্ছা তাহলে এইবার আমরা করে ফেলি যে 7 দুগুণ 7 7 49, তাহলে 49 ইনটু 22, তাহলে 9 দুগুণ 18, 4 দুগুণ 8 একে 9, তাহলে 1078 বাই এখানে হচ্ছে আমাদের কত হচ্ছে 3 ইনটু 150। তাহলে এখানে আর দেখো যে 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে 2 একে 2, 25 দুগুণ 50, 2 দিয়ে 5 দুগুণ 10, 3 দুগুণ 6, 9 দুগুণ 18। আচ্ছা 3 দিয়ে কি কাটা যাবে, 3 একে 3, 2 3, 3 7 21, না 3 দিয়ে কাটা যাচ্ছে না, তাহলে 539 বাই 3 ইনটু 125। তাহলে আর কি এটা আর করলাম না, এটা গুণ করে এটাকে ভাগ করলে যেটা যত ডেসিমি কিউব বেরোবে সেটাই হচ্ছে সেই অপসারিত জলের আয়তন হবে। তাহলে এবার চলে আসি আমরা পরের উদাহরণে যে প্রয়োগের 8 নাম্বার, যদি একটি পাথরের অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হয় তবে তাতে কতটা পাথর রয়েছে, তাহলে কি করতে হবে, তার আয়তনটা বের করতে হবে। তাহলে তাতে কত পরিমাণ পাথর রয়েছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে দেখো যে এই অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে কত 14 সেন্টিমিটার। তাহলে তাতে কত পরিমাণ পাথর রয়েছে, অর্থাৎ আমাদের কি হচ্ছে সেই নিরেট অর্ধগোলাকার বস্তুর আয়তনের ফর্মুলা কি আমরা জানি 2/3 পাই r কিউব। তাহলে এখানে সিম্পলি 2/3 পাই এর মান হচ্ছে 22/7 আর r কিউব কত হবে এখানে 14 ইনটু 14 ইনটু 14, তাহলে 7 দুগুণ 14। এবার এখান থেকে তোমরা কি করবে, এটা তোমরা ইজিলি উপরে গুণ করে নেবে, গুণ করে ওটাকে 3 দিয়ে ভাগ করে যে অ্যানসারটা হবে সেটা আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানলাম যে গোলকের বা নিরেট হোক ফাঁপা হোক এবং অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল কি, আয়তন কি এবং সেই সূত্রগুলো কিভাবে আমরা প্রতিষ্ঠা করলাম সেগুলো দেখলাম এবং সেই রিলেটেড কিছু প্রবলেম আমরা সলভ করলাম। যদি তোমাদের কোথাও এখানে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো কিংবা আমাদের টেলিগ্রাম লিংকে তোমরা জয়েন করে সেখানে জানাতে পারো। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবে না। তো এরকম আরো লেটেস্ট ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে
পাশে বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। টেক কেয়ার, গুড বাই।